ডিবি হারুন কিন্তু আপনার উপরে অনেক ক্ষিপ্ত, আর তা না হলে কিন্তু ডিবি হারুন হুট করে যে কোনো সময় আপনার বাসায় আসবে বিভিন্ন ধরনের মাদক টাদক নিয়ে, তখন কিন্তু ওই যে একটা নিউজের মতো হয়ে যাবে, তখন কিন্তু এটা কোনোভাবেই এই বিষয়টা ট্যাকেল দেওয়া যাবে না। গাড়িটা নিয়ে উনি কি করেছেন, আমাদেরকে না জানিয়ে উনি গাড়িটা বিক্রি করে দিয়েছেন। সম্পাদকের চেয়ার আর ক্ষমতার রাজনীতি। ডক্টর কাজী এরতেজা হাসান একসময় যার কলমের খোঁচায় কাঁপত অনেকেই, আজ তিনি নিজেই এক অমীমাংসিত রহস্য। গণ আন্দোলনে ৫ আগস্টের সূর্য যখন ডুবল, সাথে সাথে বিলীন হলো তার প্রভাবের সাম্রাজ্য। তারপর আমাকে উনি বললেন যে আপনি যদি আমাকে এখানে ফ্লোরটাতে আপনি আমাকে উঠতে দেন, তাহলে যেটা হবে এই যে আপনার যে বিভিন্ন ধরনের আপনাকে ভাড়াটিয়ারা সমস্যা করছে, ছাত্রলীগের ছেলেপেলেরা সমস্যা করছে, তখন এই সমস্যাগুলো হবে না। সবাই জানবে যে আমি এরতেজা, এখানে আমার অফিস, আমি এখানে আছি, কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। তারপরে সে অনেকটা জোরপূর্বকভাবেই আমাদের দোতলায় সে ওঠে এবং একটা পর্যায়ে সে আমার সাথে একটা চুক্তিপত্র করে যে সেই ফ্লোরটা সে কিনে নেবে। ওই চুক্তিপত্রে সে আমার সাইনও নেয়, কিন্তু ওই চুক্তিপত্র অনুযায়ী ওনার আমার ফ্লোরটার জন্য যে অ্যামাউন্টটা দেওয়ার কথা ছিল, উনি 1 টাকাও পরিশোধ করে না। পরবর্তীতে কিছুদিন পর আমরা যখন ওনাকে বলি যে আপনি তো এই চুক্তিপত্র অনুযায়ী আমাদের কোনো টাকা পয়সা পরিশোধ করেননি, তখন উনি কি করে, তখন বলে যে ঠিক আছে, আমি তো আমার কাছে এত ফান্ড নেই, আমার ফান্ডগুলো সব দেশের বাইরে, আপা আপনি একটা কাজ করেন, আপনার সাথে আমার একটা ভাড়াটিয়ার একটা ডিট হোক, একটা এগ্রিমেন্ট হোক। তারপর ভাড়াটিয়ার একটা এগ্রিমেন্ট হলো, ওখানে কত 4 লক্ষ টাকা করে প্রতি মাসে ফ্লোরের ভাড়াটা দিতে হবে। এরপরে দেখা যায় উনি আমাকে ভাড়াগুলো পরিশোধ করছে না। তো ভাড়া যখন পরিশোধ করছে না, তখন আমরা বারবার ওনাকে আবার আইনি নোটিশ তাকে আমরা দেই যে আপনি তো ভাড়াও পরিশোধ করছেন না। তখন উনি ওনার প্রভাব খাটাতে শুরু করে যে উনি আওয়ামী লীগের বড় নেতা, উনি যে এখানে আছে এটাই অনেক বড় বিষয়, এটাই অনেক বড় ইস্যু। আস্থার আড়ালে বিষাক্ত ছোবল। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইভা আরমান বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই পলাতক নেতা কাজী এরতেজাকে। ফ্ল্যাট দখল থেকে শুরু করে অর্থ আত্মসাৎ, অভিযোগের তালিকাটাও দীর্ঘ। ব্যবহারের নাম করে নেওয়া ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটিও বেআইনিভাবে বিক্রি করেছেন এরতেজা। সুসময়ে যারা বন্ধু সেজেছিল, অসময়ে তারাই হয়ে উঠল অমানসিক নির্যাতনের কারিগর। এই সময়ের মধ্যে হঠাৎ করে তার ব্রোনাই হালাল ফুড নামে একটা কোম্পানি উনি করে, তখন ওনার কিছু ফরেন ডেলিগেট আসবে, তখন আমাকে বলে যে আপা আপনি আমাকে সপ্তাহ 2-1 জন্য আপনার প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটা যদি আমাকে একটু দেন ভালো হয়, কারণ ওনার গাড়িটা নাকি গ্যারেজে। এই বলে উনি আমার কাছ থেকে ব্যবহারের জন্য গাড়িটা যে নিয়ে যায়, এরপরে আমি আর গাড়ির হদিশ পাইনি। এরপরে যখনই ওনার কাছে গাড়ি চাই, উনি শুধু টালবাহানা যে গাড়িটা ওনার লাগবে, ওনার গাড়িটা এখনো গ্যারেজে আছে, উনি তো সাধারণ গাড়ি চড়তে পারে না, ওনার তো যে কোনো জায়গায় যেতে নিলে একটা ভালো গাড়ির দরকার হয়। এই সমস্ত গাড়িগুলো অনেক সময় দেখা যায় যে এমপি মন্ত্রীরা ওনার কাছে চায় ব্যবহারের জন্য। তো এইভাবে করে করে উনি আমাদের আর গাড়িটা ফেরত দেন না। ৫ আগস্টের পর নিয়ম ছিল অস্ত্র জমা দেওয়ার, কিন্তু এরতেজা হাসান হাঁটলেন উল্টো পথে। নিজের লাইসেন্স করা শটগান জমা না দিয়ে সাজালেন চুরির নাটক, উল্টো মামলা দিলেন ভুক্তভোগী শিল্পীর নামেই। কিন্তু সত্যের জয় অনিবার্য। পিবিআইয়ের চাঞ্চল্যকর প্রতিবেদনে টিকল না সেই মামলা, অথচ রাষ্ট্রের কাছে আজও অজানা কোথায় সেই মরণাস্ত্র। তো 5 আগস্টের পরে উনি উল্টা কিভাবে জানি আমাদের নামে মামলা করেছেন যে ওনার নাকি অস্ত্র ছিল, সেই অস্ত্র উনি খুঁজে পাচ্ছে না, সেই অস্ত্র হারিয়ে গেছে না কি জানি, সেটার দায়ভার সে আমাদেরকে দিয়েছে। একটা অস্ত্র এটা তো আমরা বুঝতেই পারি যে এটা কতখানি সেন্সিটিভ একটা ইস্যু। একজনের অস্ত্র নিয়ে কি আরেকজন বসে থাকবে? এটা তো একটা ক্রাইম। এটা যে কোনো একটা শিক্ষিত মানুষও বোঝে যে এটা বিশাল বড় একটা ক্রাইম। তো এই মামলাটাই বা কিভাবে উনি করলো, আর ওনার অস্ত্র উনি কোথায় রাখবে এটা তো উনি ভালো জানার কথা। কারণ ওই সময়টাতে উনি যখন দোতলায়, আমার বিল্ডিংয়ের দোতলায় উনি বসতো, তখন ওনার কারণ বাজারে আরেকটা অফিসও আছে যেটা ওনার মেইন অফিস, সেখানেও উনি বসতো।
তাহলে এই কথা কিভাবে হলো যে ওনার এই দোতলায় ওনার অস্ত্র রাখা ছিল? পরবর্তীতে ওনার লোকজনকেও জিজ্ঞেস করা হয়েছে, ওনার পিএসকে জিজ্ঞেস করা হয়েছে, ওনার একজন দেহরক্ষী ছিল তাকেও জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা অস্ত্রটা আসলে কই ছিল? তখন ওনারাও বলেছে যে অস্ত্রটা ওনার কারণ বাজার অফিসে ছিল, কিন্তু উনি একটা মিথ্যা মামলা দিয়েছে আমাদের উপরে। দুটি গ্রেফতারি পরোয়ানা আর 3টি মামলা কাঁধে নিয়ে কাজী এর্তেজা এখন পলাতক। এর আগেও জেল খেটেছেন, কিন্তু দম্ভ কমেনি। ভুক্তভোগীদের মনে একটাই প্রশ্ন, আইন ও আদালতকে বিভ্রান্ত করার পরেও কেন তিনি ধরাছোঁয়ার বাইরে? কোন অদৃশ্য শক্তির ছায়ায় এখনো নিরাপদ এই পলাতক? এই কাজী এর্তেজা যাদের সাথে এই ধরনের অর্থ আত্মসাৎ করেছে, এরকম অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করেছে। সেখানে একজন ফলওয়ালাও আছে, ফল বিক্রেতা, এখানে একজন সিএনজি ড্রাইভারও আছে, এখানে অনেকে আছে যে তারা রূপান্তর নামে তার একটা হাউজিং প্রকল্প আছে, সে মানুষকে মিথ্যা কথা বলে তাকে জমি বিক্রি করেছে তাদের কাছে। সেই মানুষরাও আমাদের কাছে এসেছে যে আমরা কিছু না, যে আমরা আমাদের জমি তো পাবোই না জানি, আমরা টাকাটা ফেরত চাই, আপনি একটু আমাদের নিউজে আমাদেরকে হেল্প করেন, কিভাবে আমরা এই কথাগুলো বলতে পারি। ক্ষমতার ভোরের পাতা উল্টে গেছে, এখন কেবল বিচারের অপেক্ষা। ডক্টর এর্তেজা হাসানের লুকোচুরির শেষ কোথায়? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।